মানুষ মারা গেলেই হয়ে যায় লাশ, নামটা ধরেও কেউ আর ডাকে না। বহুল প্রতীক্ষার পরে জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন অভিনীত প্রশ্নোত্তর মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই অর্ণবকে তার বন্ধু সম্রাটের সঙ্গে একটা ট্যুরের জন্য বাইরে থেকে বের হতে দেখা যায়। বের হওয়ার সময় অর্ণবের মা তখন তাকে বলে, তোর এই ঘুরতে যাওয়া নিয়ে আমার এখন খুবই টেনশন হয়, লঞ্চে যাবে ব্যাপারটা একদমই ভালো লাগছে না। অর্ণব তখন তার মাকে বলে, দুদিনেরই তো ব্যাপার মা, খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি একদম চিন্তা করো না। আর আমি তো একা যাচ্ছি না, আমার সঙ্গে তো সম্রাটও যাচ্ছে। সম্রাটর বাবা মাকে আশ্বাস দেয় যে কিছুই হবে না, আপনারা একদমই চিন্তা করবেন না। এর পরপরই বাবা মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে ওরা। সেদিন রাত্রেবেলাতেই সম্রাট কান্নারত অবস্থায় অর্ণবের বড় ভাই আনিসকে ফোন করে বলে, অর্ণব আমার সঙ্গে লঞ্চেই ছিল, কী থেকে যে কী হয়ে গেল একদম বুঝতেই পারলাম না। হঠাৎ করে অর্ণব লঞ্চ থেকে নিচে পড়ে গেল, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, অর্ণবকে খুঁজেও পাচ্ছি না। পরের দিন সকালবেলাতেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুরো নদীর তলদেশ তন্ন করে খুঁজে, কিন্তু অর্ণবের কোনো লাশ পায় না। ভাই আনিস পাড়ে বসে শুধু ভাইকে ফিরে পাওয়ার জন্য আহাজারি করে, কিন্তু ভাই আর ফিরে আসে না। অনেক মানুষেরা সেখানে জড়ো হয়েছিল, উপস্থিত হয় অর্ণবের অন্য একজন বন্ধু। সে তখন তার অন্য বন্ধুদেরকে ফোন করে জানায়, অর্ণবের লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখানে আরও অনেকক্ষণই চলে এই খোঁজাখুঁজি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও ডুবুরি দল অর্ণবের লাশ না পেলে ওকে মৃত হিসেবে ঘোষণা করে। এদিকে দেখা যায় অর্ণব যে মারা গেছে এই খবরটা ওর কর্মস্থলেও পেয়ে যায় মানুষ। তখন সবাই শোক পালন করছিল। সেখানে এক কলিগ অর্ণবকে স্মরণ করে বলে, আমরা একসঙ্গে কয়েকদিন ধরে আছি, হঠাৎ অর্ণবের এভাবে চলে যাওয়া আমাদেরকে অনেক ব্যথিত করেছে। আমাদের সবাইকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কিন্তু মারা যাওয়ার পরে ডেড বডিটা না পাওয়ার মতো কষ্ট আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা অর্ণবের ফ্যামিলিকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। অন্যদিকে দেখা যায় অর্ণবের বাড়িতেও চলছে শোকের মাতম। ওর বড় বোন সেখানে কোরআন পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে অর্ণবের ভাবি এসে বলে, আপনার ভাই আনিস আজ 3 দিন ধরে অফিসে যাচ্ছে না। মা 3 দিন ধরে কিছু না খেয়ে সারাদিন অর্ণবের রুমেই বসে আছে, এভাবে তো দিন কাটতে পারে না। না খেয়ে খেয়ে মা তো অসুস্থ হয়ে পড়ছেন, আপনি মার কাছে গিয়ে খেতে বলুন ওনাকে। তার পরপরই অর্ণবের বোন মানে সোমা অর্ণবের রুমে এসে দেখতে পায় মা অর্ণবের পাওয়া ট্রফি শুধু পরিষ্কারই করছে। ট্রফি পরিষ্কার করা অবস্থায় মা জানায়, আমার অর্ণবেই একটা ট্রফি পেয়েছিল, সেই ট্রফি অর্ণব সবসময় পরিষ্কার করে রাখত। এখন অর্ণব নেই, তাই আমাকেই তো পরিষ্কার করতে হবে। আমি অর্ণবকে যেতে নিষেধ করেছিলাম, আমার অর্ণব তো সাঁতার জানত, তার তো মারা যাওয়ার কথা ছিল না। নিয়তি যে আমার ছেলেকে কোন দিকে নিয়ে গেল এটা আমি তো বুঝতে পারছি না। এটা বলেই অনেক কান্না করতে থাকে মা। তখন অর্ণবের বড় বোন সোমাও মায়ের সঙ্গে কান্না করতে থাকে। যদিও নিজেও কান্না করছিল, তারপরেও মাকে জড়িয়ে ধরে কান্না করতে নিষেধ করে আর বলে, কান্না করলে ওর আত্মা কষ্ট পাবে মা। অন্যদিকে দেখা যায় অর্ণবকে হারিয়ে অর্ণবের গার্লফ্রেন্ড রিয়াও একদম ভেঙে পড়েছিল, নিজেকে একদম ঘরবন্দি করে ফেলে। অর্ণবকে হারিয়ে রিয়া একদম একা হয়ে পড়েছে। এরকম সবসময় ঘরবন্দি থাকায় রিয়ার মা রিয়ার এক বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস করে, রিয়ার কি হয়েছে বলো তো? কোনো কিছু খাচ্ছে না, ঘর থেকে বের হচ্ছে না, অফিসেও যাচ্ছে না, সারাদিন শুধু কান্নাই করে যাচ্ছে। কেউ কি রিয়ার সঙ্গে চিট করেছে বা তাকে ধোঁকা দিয়েছে? এসব শুনে বান্ধবী রিয়ার সঙ্গে কথা বলতে চায়। তখন ফোনটা নিয়ে রিয়া চলে আসে সাইডে আর কান্না করতে করতে ওর বান্ধবীকে বলে, হ্যাঁ অর্ণব আমার সঙ্গে চিট করেছে, তার তো আমাকে এভাবে একা ফেলে চলে যাওয়ার কথা ছিল না, সে কেন আমাকে এভাবে রেখে গেল? আমি এখন একা কিভাবে বাঁচব ওকে ছাড়া? এদিকে দেখা যায় অর্ণবের মা এখনও কান্না করেই যাচ্ছিল। তখন সময় এসে মাকে বলে, অর্ণবের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, অর্ণব যেখানেই থাকুক না কেন সে ভালো থাকুক। কিছুক্ষণের মধ্যে সেই রুমের মধ্যে চলে আসে ওনার জামাই। তারপর বলতে থাকে, আপনারা আর অর্ণবের রুমে যেতে হবে না, অর্ণবের রুমে ছবি লাগিয়ে দিয়েছি, মাঝে মাঝে এসে ছবিটা দেখেই চলে যাবেন। এরপর সবাই মিলে মাকে কিছু একটা খেয়ে নিতে বলে, কিন্তু মা তখনও শুধু স্মরণ করে যাচ্ছিল অর্ণবকে। একদিন অর্ণব বাড়িতে ফিরে বলেছিল, আমার খুব ক্ষুধা লেগেছে মা, কি রান্না করেছো তাড়াতাড়ি খেতে দাও। মা তখন বলেছিল, আজকে ইলিশ রান্না করেছি। এই কথাটা শুনে খুব খুশি হয়ে গিয়েছিল অর্ণব, কারণ ইলিশ মাছ তার ছিল খুবই পছন্দের একটা খাবার।
এই কথাগুলো চিন্তা করে মা আরও বেশি কান্না করতে থাকে। তারপর ওরা সবাই চলে আসে খাবার টেবিলে। দেখা যায় আজকেও ইলিশ রান্না হয়েছে। এই ইলিশ রান্না হয়েছে দেখে বাবার মনে পড়ে যায় অর্ণবের কথা। তখন না খেয়েই খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। একমাত্র বাবা মাই বুঝে সন্তান হারানোর বেদনা কতখানি। সেই কষ্ট রিয়াকেও বেশ ব্যথিত করছিল। তাই রিয়া অর্ণবের ফেসবুক প্রোফাইলটা বের করে স্মরণ করে অর্ণবের সঙ্গে কাটানো দিনগুলো। একদিন রিয়াকে অর্ণব একটা কবিতা শুনিয়েছিল। তখন রিয়া ওকে বলেছিল, এই কবিতা শোনানো ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? অর্ণব বলে, কাজ তো থাকে বড়লোকদের, আমি তো আর বড়লোক নই, আমার কাছে শুধু একটা গাড়ি আছে আর তুই আছিস। আসলে ওরা দুজনে ছোটবেলা থেকে একসঙ্গেই পড়াশোনা করে আসছিল, এর জন্য ওরা একে অপরকে তুই বলে সম্বোধন করত। তখন রিয়া ওকে বলতে থাকে, তোর গাড়িতে করে নিয়ে তো আমাকে সবসময় তুই ঘুরাস, এখন আমাকে তোর বাড়িতে কবে বউ বানিয়ে নিয়ে যাবি সেটা বল। অর্ণব বলে, মাত্র তো ভার্সিটিতে উঠলি, ভার্সিটি শেষ কর, জব কর, তারপরে আমরা বিয়ে করব। রিয়া তখন বলতে থাকে, এতদিন ধরে অপেক্ষা করাচ্ছিস, এতে হয়নি, আরও অপেক্ষা করাবি? রিয়ার মুখে এসব কথা শুনে অর্ণব তখন অন্যরকম সুরেই কথা বলে, আসলে আমরা যখন কলেজে প্রেম করতাম তখন বিয়েটা করে নিলেই ভালো হতো, আগে ভাগে বিয়ে হতো আর সন্তানাদি হয়তোবা এতদিন হয়ে যেত, আর হয়তোবা ভাগ্য ভালো থাকলে বাচ্চারাও আমাদের সঙ্গেই পড়াশোনা করতে পারত। আমরা পড়তাম ভার্সিটিতে আর আমাদের বাচ্চাগুলো পড়তো স্কুলে। এই ঘটনাটা মনে করে অনেক কষ্ট পেতে থাকে রিয়া। এরপর কাহিনীটা শিফট হয় অর্ণবের মারা যাওয়ার 1 মাস পরে। দেখা যায় অর্ণব আসলে মারা যায়নি, নিজে থেকেই মারা যাওয়ার সত্যটা তৈরি করেছে। নিজের মৃত্যু নিয়ে কেন এই ভয়ঙ্কর খেলা খেলল অর্ণব, সেটা সামনে গিয়েই জানা যাবে। অর্ণবের মৃত্যুর 1 মাস পেরিয়ে না যেতেই কর্মস্থলে তার চেয়ারে বসার জন্য অফিসের কলিগরা একে অন্যের সঙ্গে কামড়াকামড়ি শুরু করে। একজন বলে, আমি অফিসে ভালো কাজ করছি, অনেক প্রজেক্ট দিয়েছি, তাই পদটা আমারই পাওয়া উচিত। অন্যজন আবার বলে নিজের কথা। অর্থাৎ অর্ণবের চেয়ারে বসার জন্য 3 কলিগ নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় ছেলেকে হারিয়ে মা বাবা এখনও শোকে কাতর। অর্ণবের মারা যাওয়ার যে 36 দিন হয়ে গেছে এটাও ওদের ঠিকঠাকভাবেই মনে আছে। মা অর্ণবকে মনে করে বলে, আমার ছেলে একবার ভার্সিটির কি যেন একটা কাজের জন্য কয়েকদিনের জন্য গাজীপুর গিয়েছিল, ফিরে এসে আমাকে বলেছিল, তোমাকে ছাড়া আমার থাকতে অনেক কষ্ট হয়েছে মা, আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। এসব কথাগুলো মনে পড়ে মা অনেক কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, আমার ছেলে 2 দিন আমাকে ছেড়ে থাকতে পারেনি, আর আজকে 36 দিন হয়ে গেল, ও আমাকে ছেড়ে কিভাবে এতদিন আছে দূরে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মা ছেলের সুন্দর একটা মুহূর্ত দেখানো হয়। মা একদিন দুপুরবেলাতে অর্ণবের মাথাতে তেল দিয়ে দিচ্ছিল। এটা নিয়ে অর্ণব অনেক কথাই বলে ওর মাকে। তখন মা বলতে থাকে, তোর বউকেও বলবো এইভাবে যেন তোর মাথায় তেল দিয়ে দেয়। অর্ণব তখন বলে, তুমি থাকতে আবার বউ কেন? মা জানায়, আমি তো আর সারা জীবন থাকবো না, এই পৃথিবীতে সবাই নির্দিষ্ট সময়ের জন্য আসে, সেই সময়টা শেষ হয়ে গেলেই সবাইকেই ফিরে যেতে হয়, আমাকেও একদিন চলে যেতে হবে। মায়ের এসব কথা শুনে খুবই কষ্ট পেয়ে গিয়েছিল অর্ণব। সাথে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। অর্ণবের কথা মনে করে বাবাও কান্না করছিল। তখন ওনার মনে পড়ে যায় আরেকটা কাহিনী। একদিন মাসিক বাজারের সদায়ের হিসাব নিসাব করতে থাকলে অর্ণব এসে সেখানে ঘোরাঘুরি করছিল। বাবাকে পানি দেয়, তারপর ওর মাকে ডাকে বাবাকে নাস্তা দেওয়ার জন্য। তবে বাবা তো ঠিকই বুঝে ফেলেছিল যে অর্ণবের হয়তো বা কোনো প্রয়োজন আছে, ওর মনে হয় টাকা লাগবে। তখন বাবা 2000 টাকা দেয় অর্ণবকে। বাবা মা 1 মাস পরে অর্ণবকে নিয়ে ভাবছিল, কিন্তু অন্যদিকে দেখা যায় রিয়াও ভুলে গিয়েছিল অর্ণবকে। এখন সে ঠিকঠাকভাবে অফিসও করছিল আর তেমন একটা মন খারাপ করেও থাকতো না। অফিস থেকে ফিরে এসেই ফোনে রিলস দেখছিল। ওর মা যখন ওর কাছে এসে খাবার কথা বলে তখন রিয়া জানায়, আজকে বাইরে থেকে খেতে মন চাইছে মা, এর জন্য আমি অনলাইনে অর্ডার করেছি, খুব শীঘ্রই চলে আসবে সেটা। 1 মাস আগেই রিয়া ভাবছিল যে অর্ণবকে ছাড়া সে কিভাবে বাঁচবে, কিন্তু সেই রিয়াই এখন একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। এদিকে দেখা যায় ভাবিও ভুলে গিয়েছিল অর্ণবকে। তাই তো আনিসকে বলে, আমার এক দূরসম্পর্কের আত্মীয়ের ছেলে পড়ালেখার জন্য আমাদের এখানে আসতে চাচ্ছে, আমি কদিনের জন্য এখানে থাকতে বলেছি। এইসব কিছু শুনে আনিস ওকে জিজ্ঞেস করে, ওকে থাকতে দিবে কোথায়? তখন ভাবি জানায়, কেন অর্ণবের রুমে। এই কথাটা শুনে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ভাই আনিস। তখন ভাবি বলতে থাকে, অর্ণব তো মারা গেছে অনেক দিনই হয়ে গেছে, কতদিন আর এভাবে রুমটা ফাঁকা রাখবো আমরা, আর যখন আমাদের বাচ্চা হবে তখন তো তাকেই সেই ঘরে থাকতে হবে। এসব কথা শুনে আনিস আর কিছুই বলতে পারে না।
অর্ণব মারা যাওয়ার 1 মাস হতে না হতেই যে এত কিছু ঘটে যাচ্ছে, এই সব কিছু আবার একজন ফোন করে জানায় অর্ণবকে। সাথে বলে সামনের দিনগুলোর আপডেট দিব আমি। তখনই দেখা যায় পাহাড়ের মধ্যে তাঁবু গেড়ে অর্ণব সেখানে থাকছিল। সে এখানে লুকিয়ে আছে, আর পেছনে অবশ্য একটা কারণ আছে। সে মারা যাওয়ার পরে তার কাছের মানুষজন তাকে কতদিন পর্যন্ত মনে রাখে, এটা জানাই ছিল ওর মূল কারণ। এরই মধ্যে দেখা যায় অর্ণবের চেয়ারটায় বসে যায় আরেকজন, তাই বাকি সবাই ওকে আবার শুভেচ্ছা জানায়। অন্যদিকে দেখা যায় অর্ণবের আরেকটা বন্ধু রায়হান। অর্ণব যেদিন মারা যায় সেদিন ওকে নদীর পাড়ে দেখা গিয়েছিল। একদিন রাত্রেবেলাতে সে ফোন করে রিয়াকে। আসলে রিয়া, অর্ণব এবং রায়হান অনেক আগেরই বন্ধু। রায়হান তখন ওকে ফোন করেই জিজ্ঞেস করে কেমন আছো, তবে কথার কোনো উত্তরই দেয় না রিয়া, আর একদম চুপচাপ থাকে। তখন রায়হান বলে যে আমি জানি তোমার মন খারাপ, তোমার মন খারাপ থাকাটা অবশ্য স্বাভাবিক, কিন্তু ফেসবুকে দেখি শাড়ি পরে আর ছবি দিয়েছ, এই শাড়িটাতে কিন্তু তোমাকে খুব মানিয়েছে। ওর মুখ থেকে এমন কমপ্লিমেন্ট পেয়ে খুশি হয়ে যায় রিয়া, আর বলে ওই শাড়িটা হচ্ছে আমার মায়ের, একটু শখ হয়েছিল তাই মায়ের শাড়িটাই পরেছিলাম। রায়হান এবার রিয়াকে সরাসরি ওর সঙ্গে দেখা করতে বলে, জানায় আমাদের অনেক দিন দেখা হয় না, আসো একদিন দেখা করি। রিয়া অবশ্যই প্রস্তাবটাতে রাজি হয়ে যায় এবং দেখা করতে চায়। এরপর কেটে যায় আরও কয়েকদিন। আনিস এবং তার বউ এসে বসে তার মায়ের সঙ্গে। আনিস মাকে জিজ্ঞেস করে মা তুমি কি গ্রামে যাবে না? মা জানায় হ্যাঁ যাব তো, ভাবছি গ্রামে গিয়ে অর্ণবের নামে মিলাদ দিব। তখনই আনিস তার আসল চেহারাটা দেখায়, নিজের স্বার্থের কথা বলতে থাকে মাকে। মাকে জানায় তুমি গ্রামে যেহেতু যাচ্ছই, তাহলে আমার সম্পত্তিগুলো যদি আমাকে বুঝিয়ে দিতে তাহলে ভালো হতো। অর্ণব তো এখন বেঁচে নেই, আর বড় আপার শ্বশুরবাড়ির লোকজনেরা যে খারাপ, হয়তোবা আমাদের ধন সম্পদের দিকে তারা নজর দিতে পারে। এই কথাগুলো শুনে আবার অনেক কষ্ট পেয়ে যায় মা। জিজ্ঞেস করে তোমাকে এই ব্যাপারে কিছু বলেছে? আনিস তখন জানায় যে না, আপু তো আমাকে কিছুই বলেনি। মার তখন আর বুঝতে বাকি থাকে না যে আনিসের মতলব কি। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখব, আর তোমার বাবার সঙ্গে কথা বলে তারপরে তোমাকে জানাই। অর্ণব মারা গেছে মাত্র 70 দিন হয়েছে, এর মধ্যেই ওর বড় ভাই এরকম সম্পদ নিয়ে পড়ে আছে। এই ব্যাপার স্যাপারগুলো আবার ইনফরমারটা ফোন দিয়ে জানায় অর্ণবকে, বলে তোমার ভাই তো তোমার সম্পদ নিয়ে নিচ্ছে, কলিগরাও তোমার শেয়ার কেড়ে নিয়েছে, রইল বাকি তোমার গার্লফ্রেন্ড, সেও তোমাকে ভুলে গিয়েছে। তুমি মারা যাওয়ার 3 মাসই হয়নি, এখনই সবকিছু হারিয়ে ফেলছো তুমি। এই স্বার্থপর পৃথিবীতে কেউ মারা যাবার পরে তাকে ভুলে যেতে বেশি সময় নেয় না মানুষ, তবে মা বাবা এখনও তোমাকে ভোলেনি। তুমি না থাকাতে তোমার জন্য সবসময় তারা কষ্ট পায়। তোমার বাবা তো ঠিকমতো এখন আর হাঁটা চলাফেরাও করতে পারেন না, আর তোমার মা তো তোমার কাপড় চোপড় এবং তোমার ট্রফি নিয়েই পড়ে থাকে। এই স্বার্থপর পৃথিবীতে তোমাকে শুধু দুজনেই মনে রেখেছে, সেটা তোমার বাবা এবং তোমার মা। এই কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়ে যায় অর্ণব এবং কান্নায় ভেঙে পড়ে। মা বাবার কষ্ট বুঝতে পেরেও সে এখন অসহায়। কিন্তু প্রশ্ন হচ্ছে অর্ণব কেন তার এই মৃত্যুর নাটকটা সাজালো? কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। অর্ণবের ক্লোজ এক স্যার যিনি মারা গেছেন, সেখানে অর্ণব সহ অনেক শিক্ষক মণ্ডলী দেখতে আসেন। সেই স্যার আসলে সবারই খুবই প্রিয় ছিল। সেখানে উপস্থিত অন্য এক শিক্ষক অর্ণবের খোঁজখবর নিয়ে বলে, জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না, যতক্ষণ জীবন ততক্ষণই বেঁচে থাকা। দেখেছ কামাল স্যার আজকে মারা গেছে, কিন্তু সবাই কিছুক্ষণ থেকেই চলে যাচ্ছে, এমনকি কান্নার আওয়াজও ধীরে ধীরে কমে যাচ্ছে। মানুষ মরে গেলেই লাশ, নামটা পর্যন্ত ধরেও আর কেউ ডাকে না। লাশকে গোসল করাও, সবাই মিলে লাশকে দেখতে যাও, লাশকে কবর দাও। মারা যাওয়ার পরে কেউই আর নাম ধরেই কথাগুলো বলে না। যে নামের মানুষই মারা যাক না কেন সবাই লাশ বলে সম্বোধন করে। তাই একজন মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই ম্যাটার করে। মরে গেলে সবই শেষ, সবাই ভুলে যাবে, কেউই আর মনে রাখবে না। স্যারের এই কথাগুলো শুনে অনেক চিন্তায় পড়ে যায় অর্ণব। আর ঠিক সেই দিন থেকেই অর্ণবের মনে প্রশ্ন জেগেছিল, সে যদি মারা যায় তবে সবাই কি তাকে মনে রাখবে? ওর প্রেমিকা রিয়ার কাছে এসে জিজ্ঞেস করে, হঠাৎ যদি আমি হারিয়ে যাই তাহলে কি তুমি আমাকে মনে রাখবে? আমাকে কি তুমি খুঁজবে? রিয়া জানায়, তুমি যদি আকাশ কিংবা পাতালেও হারিয়ে যাও আমি তোমাকে সেখান থেকেও খুঁজে বের করে নিয়ে আসবো, তোমাকে আমি কোথাও যেতে দিব না আমাকে ছেড়ে। অর্ণব এর পরে ঠিক করে ফেলে যে মৃত্যুর পরে ওকে কে কে মনে রাখবে এটা সে জানতে চায়। এজন্য মৃত্যুর পুরোপুরি অভিনয়ের পুরো পৃথিবীর কাছে দেখানোর জন্য আসে একটা নাট্যশালায়, কারণ তার একজন বিশ্বস্ত বন্ধু লাগবে। সে অভিনয় করে পুরো বিশ্বের কাছে জানিয়ে দেবে যে মারা গেছে অর্ণব। অর্ণব নাট্যশালায় আসলে ওই ইনফরমারকে দেখা যায়।
আসলে এখন সবকিছু ফোনে যে অর্ণবকে জানাচ্ছিল সে হচ্ছে ওই নাট্যশালাটার মালিক। ইনি অর্ণবের পূর্ব পরিচিতই ছিল। অর্ণব তখন তার কাছে এসে বলে, আমি নিজেকে সকলের কাছে মৃত হিসেবে উপস্থিত করতে চাই, শুধুমাত্র এটা জানার জন্য যে মৃত্যুর পর আমাকে কে কে মনে রাখে। আমাকে এগুলোর উত্তর পেতেই হবে। আর ঠিক এ কারণেই আমার একজন ভালো বন্ধু প্রয়োজন, যে অভিনয় করে আমার মৃত্যুর খবরটা সবাইকে জানাতে পারবে। তখন সেই ইনফরমারটা বলে, বন্ধু তোমাকে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি নিজেকে সকলের সামনে মৃত হিসেবে উপস্থাপন করো তাহলে তো তোমার বাবা মায়ের ব্যাপারে অনেক কষ্ট পাবে। অর্ণব তখন বলে, আমি সব ব্যাপার স্যাপার চিন্তা করে এসেছি। মৃত্যুর পর আমাকে কে কে মনে রাখবে এই প্রশ্নই শুধু আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই এই প্রশ্নের উত্তরগুলো যেন আমার জন্য খুবই জরুরি। অর্ণবের মুখে এইসব কথা শুনে ইনফরমার রাজি হয়ে যায় আর এই নাট্যশালার সেরা পারফর্মার সম্রাটকে ডেকে আনে। আসলে ওকেই অর্ণবের বেস্ট ফ্রেন্ড হিসেবে অভিনয় করাবে। প্রথমে সম্রাট তো এই রোলের কথা শুনে একদমই রাজি হতে চাচ্ছিল না, কিন্তু অর্ণব যখন পুরো গল্পটা বলে তখন রাজি হয়ে যায় সম্রাট। এর পরপরই অর্ণব সম্রাটকে নিয়ে আসে তাদের বাড়িতে। মা বাবাকে জানায় এটা তার বেস্ট ফ্রেন্ড, কয়েকদিনের জন্য সে আমাদের সঙ্গে এই বাসাতেই থাকবে, কোনো সমস্যা হবে না তো মা? তখন মা হাসি মুখে বলে যে না, কি সমস্যা হবে, কোনো সমস্যা নেই। ওরা দুজনে এখানে একসাথে থাকে কয়েকদিন। তারপর হঠাৎ এক সকালবেলাতে ওরা ট্যুরে যাবে বলে ডিসাইড করে এবং সবাইকে জানায়। তবে মা ওকে নিয়ে অনেক টেনশন করছিল। সম্রাট তখন অর্ণবের মাকে বলে, আন্টি আপনি একদমই চিন্তা করবেন না, আমি তো আছি ওর সঙ্গে, ওর কিচ্ছু হবে না, আর ভালোভাবে আমরা ফিরে আসব। ওরা যেদিন ট্যুরে বের হয়েছিল সেদিন রাত্রেবেলাতেই সম্রাট অর্ণবের ভাই আনিসকে ফোন দিয়ে বলেছিল অর্ণব আমার সঙ্গেই ছিল। কি থেকে যে কি হয়ে গেল একদমই বুঝতে পারছি না। হঠাৎ অর্ণব লঞ্চ থেকে নিচে পড়ে গেল, কি করব যে কিছুই বুঝতে পারছি না, এর জন্য আপনাকে ফোন দিয়েছি ভাইয়া। সম্রাট যখন এই কথাগুলো বলছিল তখন অর্ণব ওর সাথেই দাঁড়িয়েছিল, চুপচাপ শুধু ভাইয়ের রিয়াকশনটা দেখছিল। যদিও অর্ণব খুব ভালো করেই জানতো যে ওর মা বাবা খুবই কষ্ট পাবে এই ব্যাপারটাতে, তারপরে ওর উত্তরগুলো লাগবে, এর জন্য এটা করতে বাধ্য হয় সে। মা অর্ণবের মৃত্যুর কথা শুনে একদম ভেঙেই পড়েছিল। অন্যদিকে অর্ণব সকলের কাছে নিজেকে মৃত হিসেবে উপস্থাপন করে চলে যায় গহীন অরণ্যে। সেখানে গিয়েই একা একাই বসবাস করতে শুরু করে। আর সেই ইনফরমারের থেকে সে সবসময় খোঁজখবর নিয়েছিল তার পরিবারের ব্যাপারে এবং তার গার্লফ্রেন্ডের ব্যাপারে, সাথে তার অফিসের লোকজন কি করছে এগুলো তার থেকে জানছিল। কিন্তু অর্ণব মারা যাওয়ার অল্প কিছুদিন পার হতেই মা বাবা ছাড়া কেউই আর তাকে মনে রাখল না। আর এইসব কথাগুলো শুনে অর্ণব খুবই কষ্ট পেয়ে গিয়েছিল। তার পরপরই ইনফরমারটা আবারও ফোন করে এবং বলতে থাকে মা বাবা সন্তানকে জন্ম দেয়, তারপর তার পেছনে সারাটা জীবন দিয়ে দেয়। আর জীবন দিয়ে যারা ভালোবাসতে জানে, সন্তান জীবিত না থাকলে কেবল তারাই ভালোবাসতে পারে। শুধুমাত্র মা বাবাই আনকন্ডিশনালি ভালোবাসে। হয়তোবা অন্যরাও ভালোবাসে খানিকটা, কিন্তু সেটাতে জড়িত থাকে স্বার্থ। স্বার্থ ফুরিয়ে গেলে সেই ভালোবাসাও ফুরিয়ে যায়। এর জন্য মানুষের থেকে ভালোবাসা এক্সপেক্ট করাই যাবে না। আমার মনে হয় এতদিনে তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো সব পেয়ে গেছো। আর একটা কথা, আমার মনে হয় তুমি বোকা। এই একটা উত্তরের জন্য তোমাকে এত কিছু করতে হলো। আসলে মায়ের ভালোবাসার থেকে কোনো ভালোবাসাই বড় হতে পারে না। আর বাবা যেভাবে তার সন্তানদেরকে কেয়ার করে তেমন আর কেউই করতে পারে না পৃথিবীতে। তবে এখানে তোমার জন্য একটা জিনিস ভালো হয়েছে, যে তুমি তোমার মৃত্যুর আগেই জানতে পেরেছো তোমার প্রশ্নের উত্তরগুলো। কিন্তু এই ব্যাপারগুলো বেশিরভাগ ছেলেপেলে বুঝতে পারে তার মা বাবা মারা যাওয়ার পরে। আর এর জন্যই বাবা মার সঙ্গে তারা বিয়ের পরে খারাপ আচরণ করে। তারা যদি জানতো যে এই পৃথিবীতে তার মা বাবাই তাকে একমাত্র সবচাইতে বেশি ভালোবাসে এবং আনকন্ডিশনালি ভালোবাসে, তাহলে কোনো দিনও তাদেরকে কষ্ট দিত না। এই কথাগুলো শুনে অর্ণব অনেক কষ্ট পাচ্ছিল এবং সাথে কিছুটা গিল্টিও ফিল করছিল তার মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য। পাথর সমান কষ্ট নিয়ে অচেনা পথে হাঁটতে থাকে। আসলে কিছু কিছু প্রশ্নের উত্তর একদমই জানতে নেই, কিছু প্রশ্ন অজানা থাকাটাই ভালো। যে প্রশ্নটা অর্ণব তার জীবনের কাছে ছুড়েছিল সেটার উত্তর তো সে পেয়ে গেল। এখন অর্ণব চাইলেও কি তার জীবনটাতে ফিরতে পারবে, নাকি সবার উপরে এক বুক অভিমান নিয়ে হারিয়ে যাবে অজানার পথে? অর্ণব হয়তো ভেবেছিল তাকে সবাই আনকন্ডিশনালি ভালোবাসে, সে মারা গেলে হয়তো বা সবার জীবনই থমকে যাবে। বাবা মা সহ তার সকল প্রিয় মানুষ তাকে ছাড়া ভুলে যাবে জীবনের মানে। কিন্তু অর্ণব জানতো না যে জীবন গতিশীল। বেঁচে থাকার জন্য জীবনকে প্রতিনিয়ত চালিয়ে নিতে হয় তার নিয়মেই। একমাত্র তার সন্তান মারা গেলে বাবা মার কাছেই জীবন থমকে দাঁড়ায়। শেষ পর্যন্ত অর্ণব কি ফিরে যাবে তার প্রিয় মানুষগুলোর কাছে, নাকি অভিমান নিয়ে হারিয়ে যাবে ওই প্রকৃতির মাঝে? এটার উত্তর হয়তো বা এখন অর্ণবও জানে না। সিনেমার একদম শেষেই দেখা যায়
মাঝরাতে অর্ণবের বাবা মারা ঘুমাতে পারছে না। বাবা তখন ওর মাকে জিজ্ঞেস করে ঘুমাচ্ছ না কেন। মা বলে কোনো কিছুই ভালো লাগছে না, চোখ বন্ধ করলে শুধু অস্থির লাগে। মায়ের পর ওর বাবাকে জিজ্ঞেস করে তুমি ঘুমাচ্ছ না কেন, তোমারও কি ভালো লাগছে না। বাবা জানায় না, তোমার যেমন লাগছে আমারও ঠিক তেমনই লাগছে। মা এবার বলতে থাকে তোমারও কি অর্ণবের কথাই মনে পড়ছে। বাবা বলে ওকে আর কেন মনে পড়বে আমার তো এটাই বিশ্বাস হয় না যে অর্ণব আমাদেরকে ছেড়ে চলে গেছে। মা তখন বলে আমার মাঝে মধ্যে মনে হয় যে অর্ণব হয়তো বা বেঁচে আছে। এই কথাগুলো বলতে বলতে দুজনে খুবই ইমোশনাল হয়ে যায়। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সুন্দর এই গল্পটি। আসলে এই পৃথিবীতে শুধুমাত্র এবং একমাত্র আনকন্ডিশনালি ভালোবাসতে পারে বাবা মা। এর জন্য বাবা মাকে কোনোভাবেই কষ্ট দেওয়াটা ঠিক নয়। তবে এই মডার্ন যুগে এসে বেশিরভাগ ছেলেরাই তার মা বাবাকে কষ্ট দেয়। যে বউয়ের সাথে বুদ্ধি করে আজকে নিজের মা বাবাকে কষ্ট দিচ্ছ, তোমাদের দুজনকেও হয়তোবা কিছুদিন পরেই আবার মা বাবার রূপ নিতে হবে। আর হয়তোবা তোমাদের ছেলেরাও তোমাদের সাথে আবার ঠিক একই কাজগুলোই করবে যেগুলো তোমরা এখন তোমাদের মা বাবার সঙ্গে করছো। এর জন্য নিজেরা নিজেদের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে হয়তোবা তোমার সন্তানেরাও তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে ভবিষ্যতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।